শুরুতে জানিয়ে দেব শত্রুদের জন্য ভয়ঙ্কর আঘাত অপেক্ষা করছে, হুঁশিয়ারি ইরানের। জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় 11 ফিলিস্তিনি নিহত। এছাড়া রয়েছে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজের কমান্ডার বরখাস্ত। জানিয়ে দেব রাশিয়ার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী দুর্নীতির দায়ে গ্রেফতার। সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশের ডিজেল পাইপলাইন সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করল ভারত। শত্রুদের জন্য ভয়ঙ্কর আঘাত অপেক্ষা করছে, হুঁশিয়ারি ইরানের। ইরানের বিমান বাহিনীর কমান্ডার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুদের সম্ভাব্য ভুল গণনাকে চূড়ান্ত সিদ্ধান্তের সঙ্গে মোকাবেলা করা হবে। IRIADF এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলীরেজা সাবাহি ফার্দ বলেছেন, শত্রুরা এটা জানে যে তাদের বিমান বাহিনী আমাদের আঘাত মোকাবেলা করার ক্ষমতার থাকবে না। এই কমান্ডার আরও বলেছেন, আমরা তাদের গণনায় ভুল করার বিরুদ্ধে বারবার সতর্ক করেছি, কারণ এই ধরনের গণনার ভুল গণনাগুলোকে ভয়ঙ্কর আঘাতের মুখোমুখি করা হবে। জেনারেল আলীরেজা সাবাহিবাদ আরও বলেছেন, আমরা আমাদের প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক সরঞ্জামগুলো বিদ্যমান হুমকির উপর ভিত্তি করে তৈরি করেছি এবং হুমকির আগেও যা কঠোরতমভাবে মূল্যায়ন করা হয়েছে, তাই প্রয়োজনে আমরা সঠিকভাবে এসব সরঞ্জাম ব্যবহার করতে প্রস্তুত রয়েছি। কমান্ডার বলেন, শত্রুরা ভালো করেই জানেন যে ইরানের যুদ্ধ সক্ষমতা আগের বছরের তুলনায় অনেক অংশেই বেড়েছে। তিনি ইসলামী প্রজাতন্ত্রের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থাকে তার অতীতের সরঞ্জামগুলির সঙ্গে গুণগত মানের দিক থেকে অতুলনীয় বলে মনে করেন এবং সেই সাথে সারা বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক সরঞ্জামগুলোর তুলনায় এগুলো আরও অত্যাধুনিক এবং উন্নত অবস্থায় রয়েছে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় 11 ফিলিস্তিনি নিহত। ইসরায়েলি সেনাবাহিনীর গাজা শহরের বাস্তুচ্যুত লোকদের আশ্রয় দেওয়া একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে। এতে কমপক্ষে 11 ফিলিস্তিনি নিহত হয়েছেন। একটি মেডিকেল সূত্র জানিয়েছে, রবিবার গাজা শহরের জৈতুন পাড়ার সাফাদ স্কুলে হামলা চালানো হয়। আহতদের গাজা শহরের আল আহালি আরব হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা আনাদোলু নিউজ এজেন্সিকে বলেছেন, ইসরায়েলি বোমা হামলার তীব্রতায় নিহত ব্যক্তিদের মৃতদেহ নিয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তারা যোগ করেছেন যে স্কুলের একটি ভবন ধ্বংস হয়ে গেছে, যেখানে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, স্কুলটির তার প্রাঙ্গণে হামলায় ইসরায়েলি হুমকির পরে খালি করে দেওয়া হয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের আগ্রাসনে এই পর্যন্ত অন্তত 40,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন 94,154 জন। এদিকে মধ্যপ্রাচ্যে মোতায়েনে মার্কিন যুদ্ধজাহাজের কমান্ডার বরখাস্ত। মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা একটি মার্কিন যুদ্ধজাহাজের কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে। গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের ওই কমান্ডারের নাম ক্যামেরন ইয়াস্ট। মধ্যপ্রাচ্যের জলীয় সীমায় মোতায়েন থাকা একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ ছিল ওই গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। যুক্তরাষ্ট্র ভিত্তিক সামরিক সংবাদ মাধ্যম স্টার্স অ্যান্ড স্ট্রাইপসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, কমান্ডার স্ট্রাইট USS জন এস ম্যাককেইনের দায়িত্বে ছিলেন। এই গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ওমান উপসাগরে মোতায়েন করা হয়েছিল। USS থিওডর রুজভেল্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের নেতৃত্ব দেওয়ার বিষয়ে রিয়ার অ্যাডমিরাল ক্রিস্টোফার আলেকজান্ডার কমান্ডার ইস্টের উপর আত্মবিশ্বাসের অভাবের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে কমান্ডার স্ট্রাইককে সরিয়ে দেওয়ার কারণে যুদ্ধজাহাজের মিশন বা সময়সূচির উপর কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, পারস্য উপসাগরে বাণিজ্যিক জাহাজের উপর ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর হামলা মোকাবেলায় ওই অঞ্চলে মোতায়েন ছিল USS জন এস ম্যাককেইন। এদিকে রাশিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী দুর্নীতির দায়ে গ্রেফতার। দুর্নীতির দায়ে গ্রেফতার হয়েছেন রাশিয়ার সাবেক উপপ্রতিরক্ষামন্ত্রী দিমিত্রি বুলাগভ। তাকে মস্কোর একটি প্রাক বিচার আটক কেন্দ্রে পাঠানো হয়েছে। রুশ সংবাদ মাধ্যম ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। রাশিয়ার নিরাপত্তা সংস্থা ফিলাডেল সিকিউরিটি সার্ভিসের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, দিমিত্রি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রসদ বিভাগের প্রধান ছিলেন। দুর্নীতির অভিযোগ ওঠার পর 2022 সালে সেপ্টেম্বর মাসে তাকে পদচ্যুত করা হয় এবং তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে তার দুর্নীতির বিষয়ে তদন্ত চলছে। 69 বছর বয়সী বুলাকভ রুশ সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রীদের একজন ছিলেন। সেনাবাহিনীতে তার বেশ প্রভাব ছিল। সামরিক খাতে অবদানের জন্য বেশ কিছু পদক ও সম্মাননা পেয়েছেন তিনি। রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা হিরো অব রাশিয়াও পেয়েছেন তিনি। এদিকে বাংলাদেশের ডিজেল পাইপলাইন সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করল ভারত।
বাংলাদেশের ডিজেল পাইপলাইন আরও গভীরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছে ভারত। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক সংকটের কারণে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন নামে পরিচিত এই পাইপলাইন দিয়ে ডিজেল আমদানি শুরু হয় 2023 সালের মার্চে। বিষয়টি সম্পর্কে অবগত আছেন এমন ব্যক্তিদের বরাত দিয়ে রোববার 1 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছিল ভারতীয় সংবাদ মাধ্যম লাইভ মিন্ট। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে প্রতিবেশী বাংলাদেশের ডিজেল বহনে ভারতের পরিকল্পনা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটের কারণে অনেকটাই স্থবির হয়ে পড়েছে। বিষয়টি সম্পর্কে অবগত 3 জন ব্যক্তি বলেছেন, 131 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন বাংলাদেশের পার্বতীপুরের বাইরেও প্রসারিত করার প্রস্তাব ছিল। তবে ভারত সরকার এখন এই পাইপলাইন সম্প্রসারণের বিষয়টি বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে এই পাইপলাইনটি পার্বতীপুরেই শেষ হয়েছে। পরে উদ্বৃত্ত 3 জনের মধ্যে একজন বলেছেন, যেহেতু পরিকল্পনাটি ভালোভাবে কাজ করছে এবং অনেকাংশেই সফলও হয়েছে, তাই প্রতিবেশী বাংলাদেশের আরও জায়গায় পাইপলাইনটিকে আরও প্রসারিত করা হবে না কেন তা বিবেচনাধীন ছিল। তবে এখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা অস্থিতিশীল হওয়ায় ভারত এই বিষয়ে আরও বিবেচনা এবং আলোচনার জন্য অপেক্ষা করতে চায়। তবে এই বিষয়ে নির্দিষ্ট কোনো টাইমলাইন দেওয়া হবে না। লাইভ মিন্ট বলছে, গত বছরের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে বাংলাদেশের দিনাজপুরের জেলার পার্বতীপুরের একটি তেল ডিপো পর্যন্ত বিস্তৃত আন্তঃসীমান্ত পাইপলাইনটি উদ্বোধন করেছিলেন। আইবিএফপি পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে বছরে 10 লাখ মেট্রিক টন হাই স্পিড ডিজেল বাংলাদেশে পরিবহন করার ক্ষমতা রয়েছে এবং বর্তমানে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় 7টি জেলা পরিবহনে সরবরাহ হয়ে থাকে। এই পাইপলাইনটি ভারত ও বাংলাদেশের মধ্যে নির্মিত প্রথম আন্তঃসীমান্ত পাইপলাইন। 2020 সালে এই পাইপলাইন স্থাপনের কাজ শুরু হয়েছিল এবং এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল 520 কোটি টাকা, যার মধ্যে ভারত সরকার দিয়েছিল 337 কোটি টাকা। উদ্বৃত্ত 3 জনের মধ্যে আরেকজন বলেন, ডিজেলের পাশাপাশি বাংলাদেশে হাই সালফার ফুয়েল অনেস ওয়েল পাঠানোর প্রস্তাবও বিবেচনায় করেছে ভারত। HSF মূলত সামুদ্রিক শিল্পে ব্যবহৃত হয়তো, আর ঘর ব্যবসা এবং শিল্প ইউনিট গরম করার জন্য ব্যবহৃত হয় ফার্নেস অয়েল। মূলত খুচরা চাহিদা ছাড়াও পেট্রোলিয়াম পণ্যের এই সরবরাহ বাংলাদেশের শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশে তার বস্ত্র শিল্পকে চালু করার জন্য ডিজেলের উপর অনেক বেশি নির্ভরশীল। এছাড়া 2015 সাল থেকে আসামের নুমালীগড় শোধনাগারে রেলপথে বাংলাদেশের পেট্রোলিয়াম পণ্য সরবরাহ করে আসছে। প্রসঙ্গত, ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নুমালীগড় রিফাইনারি লিমিটেডের শিলিগুড়ির মার্কেটিং রেল টার্মিনাল থেকে বাংলাদেশের বাংলাবান্ধা সীমান্ত দিয়ে দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের রেলহেড অয়েল ডিপো পর্যন্ত 131.57 কিলোমিটার পাইপলাইন নির্মাণ করা হয়। এর মধ্যে ভারতীয় অংশে 5 কিলোমিটার এবং বাংলাদেশের অংশে রয়েছে 126.57 কিলোমিটার। বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে নিরবিচ্ছিন্নভাবে জ্বালানি তেল সরবরাহের জন্য শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী 2018 সালের সেপ্টেম্বর মাসে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শিলিগুড়ি মার্কেটিং রেল টার্মিনালে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। অবশ্য যে চুক্তির আওতায় এই পাইপলাইন তৈরি করা হয়েছিল এবং জ্বালানি তেল আমদানি করা হচ্ছিল, তাতে কি আছে তা বিস্তারিত প্রকাশ না করায় এই পাইপলাইন বাংলাদেশকে জ্বালানির ক্ষেত্রে অতিমাত্রায় ভারত নির্ভর করে তুলেছে কিনা তা নিয়েও উদ্বেগ রয়েছে।